নমস্কার, তক্ষ যুক্তি গপ্প অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমি প্রসেনজিৎ আপনাদের সঙ্গে। হয় গপ্প নয় সত্যি কথা, বিচার করবেন আমজনতা। ভোট এলে পরে একটা জিনিস কিন্তু আমাদের মধ্যে থাকে যে কোন দলকে আমরা ভোট দেব বা কোন দলকে রাজ্যের বা দেশের মসনদে বসাবো, এই জিনিসটা কিন্তু সবাই ভাবতে থাকেন। বা কোন দল এলে আমাদের যে মানুষের যেটা সার্বিক কাম্যতা বা যেই কাজটা তাদের দরকার, যে জিনিসটা তাদের দরকার, কোন দল সেটা পূরণ করতে পারবে, সেটার উপর ভিত্তি করে কিন্তু আমরা ভোট দেই প্রত্যেকেই। এবং প্রত্যেকটা রাজনৈতিক দলও কিন্তু সেই জায়গায় তাদের ভূমিকা পালন করে এবং তারা কিন্তু ঠিক ভোটের আগে একটা ইস্তেহার যেটাকে বলা হয়, তারা কিন্তু মানুষের সামনে তুলে ধরে যে আমরা এলে এই জিনিসটা করব, আমরা এলে এই জিনিসটা করব, এই জিনিসগুলো কিন্তু তারা তুলে ধরে। এবং এই জিনিসটাকে ভিত্তি করেই কিন্তু একটা নির্বাচন সংগঠিত হয় এবং নির্বাচনে জনতারা রায় দেয় সেই ইস্তেহার কিংবা বিভিন্ন রাজনৈতিক দলগুলো তাদের কি বলছে তাদের প্রতিশ্রুতিতে সেগুলো দেখে। এবং আরেকটা অংশ এরকম থাকে যারা এই জিনিসটা নিয়ে অনেকটাই হ্যাবিচুয়েটেড হয়ে যায়, অর্থাৎ তাদের মনে করে যে না, এই রাজনৈতিক দলগুলো তো আগেও বলেছে এই জিনিসটা করবে, বা এখনো তো জিতে আসার পর কিন্তু এই জিনিসগুলো হচ্ছে না, বা এই রাজনৈতিক দল 5 বছরের জন্য বসেছিল ক্ষমতায়, দেশের জিতে এসে কিন্তু এই কাজগুলো করেনি। এবার একটা অংশের ভোটার এমনও থাকে যারা হয়তো বা চায় যে না, এবার আমরা ভোটে অংশগ্রহণ করব না বা কোনো দলকেই ভোট দেব না। এই ধরনের একটা সুর কিন্তু আমরা শুনতে পেয়েছি। গন্ডাছড়া ভগীরথ এডিসি ভিলেজে আমরা কয়েকশো পরিবার, সেখানে 220 পরিবারের 670 জন ভোটার তারা দাবি করছে যতদিন পর্যন্ত সেখানে মুখ্যমন্ত্রী না যাবেন এবং ওনাদের দেওয়া প্রতিশ্রুতি, অর্থাৎ মুখ্যমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতি যতদিন পর্যন্ত সেখানে পূরণ না হবে, তারা কিন্তু ভোটে অংশগ্রহণ করবে না এবং এই দলকে তো অবশ্যই ভোট দেবে না। এবং সেখানে তারা চাইছে যে সেখানে মুখ্যমন্ত্রী যাক এবং মুখ্যমন্ত্রী গিয়ে সেখানে তাদের সঙ্গে কথা বলুক। একবার দেখব সেখানে গ্রামবাসীরা কি বলছে। আমরা 23 তারিখে কেন ভোট বয়কট করব, সেটাই কারণ হচ্ছে আমাদের ডিমান্ড যদিও মুখ্যমন্ত্রী আয়া এখানে যদি আমাদেরকে প্রতিশ্রুতি দেয় তাহলে আমরা শান্তি শৃঙ্খলা সেটা ভোট দেওয়া হবে। আমাদের প্রতিশ্রুতি ডিমান্ডগুলো হচ্ছে কি, রাস্তা 1 নাম্বার, এরপরে হচ্ছে 2 নাম্বার পানীয় জলের এই যে পাইপলাইন সার্ভিস দেওয়া হচ্ছে উনি চালু করতে হইব। এরপরে 3 নাম্বার হচ্ছে আমরা রেশন শপ এখানে পুরা সবাইকে দিতে হবে, যত 220 পরিবার ফ্যামিলি আছে ওদেরকে সবাই রেশন শপ এখানে হইতে হবে। এরপরে আমরা 15-20 এই গ্রামে হইতে হবে, না হলে আমরা আর ভোট দিবে না। মুখ্যমন্ত্রী যদি এই আশাটা দেয় তাহলে আমরা ভোট দিতে রাজি হব। একেবারেই যে বিষয়গুলো নিয়ে তারা কথা বলছেন সেগুলো কিন্তু স্বাভাবিক। তারা রেশন শপ নিয়ে কথা বলছেন, তারা কথা বলছেন রাস্তাঘাট নিয়ে, তারা কথা বলছেন পানীয় জল নিয়ে। এই যে দৈনন্দিন জিনিসগুলো, সেগুলো যদি তাদেরকে সঠিকভাবে তাদের কাছে পৌঁছে না দেওয়া হয়, মুখ্যমন্ত্রী যতক্ষণ পর্যন্ত তাদের সঙ্গে গিয়ে কথা না বলবেন, তারা ভোটে অংশগ্রহণ করবে না। এবার এটাও দেখা গেছে এই নির্বাচনে যে কিছু অংশের মানুষ ভোট থেকে পিছিয়ে আছে, তারা ভোটে অংশগ্রহণ করবে না। একেবারেই আজকে আমরা আলোচনা করব যে কাকে ভোট দেব, কি যুক্তিতে দেব। আলোচনায় রয়েছেন প্রবীর চক্রবর্তী বিজেপি থেকে, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাই। একই সঙ্গে রয়েছে প্রশান্ত সেন চৌধুরী কংগ্রেস থেকে, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাই। প্রথম প্রশ্নটা প্রবীর বাবু আপনার কাছেই রাখবো, যেহেতু আমরা এই ভিডিওটা দেখলাম যে একজন সেখানে জনতারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত সেখানে মুখ্যমন্ত্রী গিয়ে না পৌঁছবেন এবং তাদের সঙ্গে কথা না বলবেন এবং তাদের যে দৈনন্দিন প্রয়োজনীয়তাগুলো সেগুলো পূরণ করা না হবে, তারা ভোট থেকে বিরত থাকবে। এই যে একটা অংশের ভোট, বলতে গেলে অনেকগুলা ভোট, 220 পরিবারের 670 জন ভোটার বয়কট করবে, সেখানে কি আপনাদের কোনো ক্ষতি হবে না, বা সেই জায়গায় কি মুখ্যমন্ত্রী গিয়ে কথা বলাটা কি যুক্তিপূর্ণ নয়? যেটা ফুটেজ যেটা দেখলাম আর কি, এটা বিস্তারিতভাবে আমার জানা নেই। অবশ্যই খোঁজখবর নেব এবং আমি বিশ্বাস করি গন্ডাছড়ায় আমাদের যারা কার্যকর্তারা আছে, আমাদের জেলা নেতৃত্ব, মণ্ডল নেতৃত্ব যারা আছে, তারা বিষয়টা খোঁজখবর নেবে এবং উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে, যাতে যারা এই কথা বলছে, যে এত ভোটারের কথা বলছে যে ভোট তারা দিতে যাবে না, তারা যাতে তাদের অবস্থান থেকে সরে এসে শান্তিপূর্ণ উপায়ে ভোটাধিকার প্রয়োগ করে, সে বিষয়টা দেখবে বলে আমি বিশ্বাস করি
এবং এটা যা ফুটেজে যা দেখলাম যে তাদের যে দাবিগুলি সে দাবিগুলি মারাত্মক কিছু নয় বলে সেগুলি কি কারণে জটিলতা রয়ে গিয়েছে সেটা আমার পক্ষে এক্ষুনি বলা সম্ভব নয়। খোঁজখবর নিয়ে আমি দেখব যে বিষয়টা কি জায়গা আছে। আমি আশাবাদী যে এটা সমাধান হয়ে যাবে। আমি প্রশান্ত বাবুর কাছে আসব যে আমরা দেখি বিভিন্ন নির্বাচনের সময় আপনারা বিভিন্ন রাজনৈতিক দলগুলো তাদের একটা ইস্তেহার দেয়, যেটা এবার বিজেপিও দিয়েছে, রাজনৈতিক আমি জাতীয় স্তরে যদি বলি কংগ্রেসও দিয়েছে। বিজেপির একটা কথা আমি উল্লেখ করতে চাইবো যে রাম মন্দির 2014 সালে কিন্তু রাম মন্দির নিয়ে তারা কথা বলেছিল এবং বলা হয়েছিল তখন জিতে আসার পরপরই কিন্তু রাম মন্দির তৈরি করা হবে। কিন্তু এবছর আবার সেই একটাই রাম মন্দিরকে আবার টেনে আনা হলো একেবারেই প্রথমে, যেখানে বলা হচ্ছে যে রাম মন্দির না হওয়ার পেছনে সব কারণ দেখবে এবং খুব শীঘ্রই রাম মন্দির তৈরি করা হবে। এই যে বিভিন্ন বিষয়গুলোকে তুলে আনা হয়, মানুষকে দেখানো হয়, কিসের যুক্তিতে মানুষ এখানে ভোট দেবে? দেখুন, রাম মন্দিরের যে ব্যাপারটা, এটা আমার মনে হয় এটা এস্টাবলিশড। এটা প্রত্যেকটা নির্বাচনেই আগে বিজেপি সাম্প্রদায়িক একটা সুরসুরি, জাতিগত একটা সুরসুরি দিয়ে রাম মন্দিরের নামে প্রত্যেক বছরই তারা একটা ইলেকশন করে। ইলেকশনের পর দেখা যায় যে ওই রাম মন্দিরের কথা আর ওরা বলে না। এরা আজকে নয়, আজকের থেকে 30 বছর আগের থেকেও আমরা একই সুরসুরি আমরা দেখেছি, এবং বিভিন্ন সময়ে বিভিন্ন রকমভাবে মানুষকে প্রভাবিত করে ধর্মের নামে মানুষকে সুরসুরি দিয়ে রাম মন্দিরের কথা বলে তারা ইলেকশনের আগে করে। ইলেকশন চলে যাওয়ার পর তারা এগুলি ভুলে যায়। তো এবারও নির্বাচনের প্রাক মুহূর্তে গতবারও বলেছিল, তার আগেও করেছে, প্রতিটা নির্বাচনই তারা করে। কিন্তু এবারও তারা যেটা বলছে এটা আর কিছু নয়, এটা একটা শ্রেণীর বা একটা ধর্মের মানুষকে প্রভাবিত করার জন্য এবং একটা ধর্মের মানুষকে সুরসুরি দিয়ে, এটা ভোটের রাজনীতি ছাড়া আর কিছু নয়। আজকে যে আমাদের নির্বাচন, এটা এস্টাবলিশড, ভারতবর্ষে এটা এস্টাবলিশড হয়ে গেছে যে এই নির্বাচনে যে বিজেপি যে গভর্নমেন্ট সেন্ট্রাল এবং ত্রিপুরা রাজ্যে, এরা এস্টাবলিশড, এরা জুমলাবাজ, এরা মিথ্যাবাদী। এরা নির্বাচনের যে প্রতিশ্রুতি তারা দেয়, তারা কখনোই সে প্রতিশ্রুতি পালন করে না। এটা এস্টাবলিশড হয়ে গেছে। এটা বারে বারে বলতে আমারও খারাপ লাগে। বছরে 2 কোটি লোকের চাকরি দেয়নি, যুবকদের প্রভাবিত করেছে। 10 কোটি মানুষের চাকরি হওয়ার কথা, হোয়ারেজ ডিমনিটাইজেশনের নামে ভারতবর্ষে লক্ষ লক্ষ মানুষ কর্মচ্যুত হয়েছে। আইটি সেক্টরে এই গত বছর 95 লক্ষ মানুষ কর্মচ্যুত হয়েছে। এরা বেকারদের সাথে বঞ্চনা করেছে। এরা প্রতিশ্রুতি গত নির্বাচনে দিয়েছিল যে এরা আচ্ছে দিন আয়েগা। আচ্ছে দিনের নামে আমরা দেখেছি সমস্ত জিনিসপত্রের দাম দ্বিগুণের উপরে হয়েছে। এরা ডিমনিটাইজেশনের নামে ভারতবর্ষে একটা সবচেয়ে বড় একটা স্ক্যাম করেছে। এর থেকে বড় স্ক্যাম ভারতবর্ষে হতে পারে না। আমরা দেখেছি যে ডিমনিটাইজেশনের ঠিক 2 দিন আগে সারা ভারতবর্ষে এক যুগে 600 জেলায় হাজার হাজার কোটি টাকার সম্পত্তি তারা পার্টি অফিসের নামে ক্রয় করেছে। এটা আমরা দেখেছি ডিমনিটাইজেশন কয়েকদিন আগে। আপনার এই রাজ্যেও হয়েছে, খোয়াইতে কিনেছে, পারচেস করেছে তারা উদয়পুরে পারচেস করেছে, এরা ধর্মনগরও পারচেস করেছে। এই ডিমনিটাইজেশনের 2-3 দিন আগে কোটি কোটি টাকার তারা করেছে। এবং ডিমনিটাইজেশনের নামে ভারতবর্ষের অল্প সংখ্যক মানুষের টাকা তারা, কিছু কিছু পুঁজিপতি, কিছু কিছু ইন্ডাস্ট্রিয়ালিস্টের টাকাগুলিকে হোয়াইট করার জন্য
ডিমনিটাইজেশন তারা করেছে এবং ডিমনিটাইজেশনের মাধ্যমে সারা ভারতবর্ষের গরিব অংশের মানুষের রাতের অন্ধকারের রাতের ঘুমের কেড়ে নিয়েছে। ভারতবর্ষের ব্যাংকগুলিকে লুট করে কিছু কিছু লোক, নীরব মোদি, অনিল মোদি, এরা লুট করে নিয়ে গেছে, হাজার হাজার কোটি টাকা লুট হয়ে গেছে ভারতবর্ষ থেকে। তা এরা যে প্রতিশ্রুতি গত নির্বাচনে যে সমস্ত প্রতিশ্রুতিগুলি দিয়ে ভারতবর্ষে এরা ক্ষমতায় এসেছিল, ঠিক তদ্রূপ ত্রিপুরা রাজ্য যেই প্রতিশ্রুতিগুলি দিয়ে তারা ক্ষমতায় এসেছিল তারা একটা কিছু করতে পারেনি। এখানে ত্রিপুরা রাজ্যে আমি আগেও বলেছি যে ঘরে ঘরে তারা চাকরি দেবে, মিস কল দিলে চাকরি হবে। আজকে ওই মিস কলের যে নাম্বারটা সেটা এখন সুইচ অফ। আমি ওনাদেরকে বলবো যে যেই মিস কলের কথা ওনারা বলেছিলেন সেই মোবাইলগুলির সুইচটা আপনারা খুলুন। এটা এখনো সুইচ অফ হয়ে রয়েছে। ঘরে ঘরে কর্মসংস্থান তারা করেনি। 7 কমিশনের নামে মানুষের সাথে ধোঁকাবাজি করেছে। পক্ষান্তরে এই রাজ্যের বেকারদের কর্মসংস্থান তো দূরে থাক, বিপ্লববাবু বড়াই করে বলছে যে এই রাজ্যে নাকি উনি 70,000 লোকের কর্মসংস্থান দিয়েছে। আমরা লক্ষ্য করেছি এবং আমরা আগেও দাবি করেছি যে 70,000-এর দরকার নেই, 700 লোকের নাম দিয়ে, নাম ঠিকানা বাবার নাম দিয়ে আপনি দিন। কাদেরকে আপনারা স্বয়ং সম্পূর্ণ করেছেন, কাদেরকে কর্মসংস্থান দিয়েছেন। আর আজকে আমরা দেখেছি এই সরকারটা আসার পর PMKVY প্রাইম মিনিস্টার কৌশল রোজগার যোজনা নামে সারা ত্রিপুরা রাজ্যে বিকাশ যোজনা সারা রাজ্যে শত শত অফিস হয়েছে। এই অফিসগুলি দীনদয়াল উপাধ্যায় সংস্থা, অমুক উপাধ্যায় সংস্থা, এই সংস্থার নামে এগুলি বিজেপির ত্রুটি আমি ধরলাম, না, ঠিক আছে, হ্যাঁ। আমি ধরে নিলাম আপনার মতানুসারে। কিন্তু কংগ্রেসকে কেন মানুষ, কিসের যুক্তিতে কংগ্রেসকে মানুষ ভোট দেবে? যদি কংগ্রেসকে মানুষ ভোট দেবে, কংগ্রেস যা বলে তাই করে। কংগ্রেস আগেও করেছে রেগা গ্রামীণ মানুষের অর্থনৈতিক বুনিয়াদ শক্ত করার জন্য, মানুষের গরিব মানুষকে সাহায্য করার জন্য রেগা চালু করেছে কংগ্রেস গভর্নমেন্ট আসার পর। কোটি কোটি মানুষ কর্মসংস্থান হয়েছে রেগার মাধ্যমে। এবারও মানুষ, এই ভারতবর্ষের 20% যে গরিব এখনো আছে বিলো দ্য প্রপার্টি লাইন, সেই বিলো দ্য প্রপার্টি লাইনের মানুষের কথা চিন্তা করে, গরিব মানুষের কথা চিন্তা করে সেই সমস্ত মানুষগুলিকে অর্থনৈতিক বুনিয়াদ পোক্ত করার জন্য আমরা ভারতবর্ষের মানুষের কাছে আমরা রেখেছি যে 12,000 টাকার নিচে যাদের মাসিক রোজগার, ওই সমস্ত ফ্যামিলিগুলির মহিলা কর্তৃ যিনি থাকবে ওনার নামে প্রতি মাসে 6,000 টাকা করে যাবে এবং বছরে 72,000 টাকা তারা পেয়ে যাবেন। এটা ওই সমস্ত মানুষগুলি যারা সেটা কি বিলো দ্য প্রপার্টি 15 লাখ টাকার মতো না, 15 লক্ষ টাকার মতো না, যে অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা ঢুকে দেওয়া না, ওইটা না। এটা আমরা এই স্কিমটা চালু করার পর আমরা সব সময় আমরা এটা বিভিন্ন অর্থনীতিবিদ, বিভিন্ন মানুষজন সবার লোকে কথাবার্তা বলে আমরা এই স্কিমটা চালু করেছি, মানে চালু করার কথা বলেছি এবং এটা ফিজিবল, এটা সম্ভব। 2020 মার্চ মাসের মধ্যে আপনারা 22 লক্ষ বেকার যুবকের রোজগার ব্যবস্থা করবেন। না, আমরা বলেছি যে এখন পর্যন্ত 22 লক্ষ, এটাকে ইন্টারপ্রিটেশনটা ভুল করবেন না। আপনি সঞ্চালক আপনাকে অনুরোধ করবো, হ্যাঁ, না, এটা বলা হয়নি, আপনি আবার দেখে নেবেন যে আমরা আমরা বলেছি
22,000 পদ খালি আছে, আচ্ছা 22,000 পদ 22 লক্ষ পদ খালি আছে। এইগুলিকে আমরা 5 বছরের ভিতরে এই সমস্ত পদগুলি পূর্ণ করার চেষ্টা করব এবং 2020 সালের ভিতরে 2020 সালের মার্চ মাসের ভিতরে আমরা 5 লক্ষ লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করব। আমরা কিন্তু যেটা ফিজিবল সেটাই বলেছি, আমরা 2 কোটি লোকের চাকরি বলিনি। 5 এবং 2014 আগে যেটা পর্যন্ত আমরা আপনাদের সরকার ছিল তখন আমরা এরকম কত করি। বেকার যুবকের রোজগার আমি 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 আমরা কিন্তু এরকম করিনি যে বিপ্লব দেবের সরকার আসার পর এই রাজ্যে 50,000 শূন্য পদ খালি আছে। এই 50,000 শূন্য পদে বেকার যুবকদের নিয়োগ করার কোনো কৌশল না নিয়ে বা নিয়োগ করার কোনো স্টেপ না নিয়ে বরঞ্চ ওইগুলিকে আমরা বন্ধ করে রেখেছি। আজকে ত্রিপুরা রাজ্যে বেকারের সংখ্যা 8 লক্ষের উপরে হয়ে গেছে, 8 লক্ষের উপরে বেকার হয়ে গেছে। কংগ্রেস সব সময় বিশ্বাস করে যে 2 কোটি লোকের চাকরি দেব, 3 কোটি লোকের চাকরি দেব, জুমলাবাজি কংগ্রেস করে না। কংগ্রেস আপনারা দেখেছেন যে পাঞ্জাবে যখন নির্বাচন হয়েছে আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম কৃষি ঋণ মুকুব করব, কৃষি ঋণ আমরা মুকুব করব, আমরা দিয়েছি প্রতিশ্রুতি। আমরা নির্বাচনে আসার পর এটা নিয়ে ব্যঙ্গ করেছে, এটা নিয়ে বলেছে যে এটা হবে না, এটা করা যাবে না, সম্ভব নয়। আমরা আমি করে আরেকটা দেখিয়েছি, হিসাব চাই। আমরা মধ্যপ্রদেশে করেছি। 2014 লোকসভা নির্বাচনের আগে পর্যন্ত কত বেকার যুবকের চাকরি বা রোজগার আপনারা দিয়েছিলেন? কারা? আপনারা, আপনাদের সেই সরকার। বহু লোকের কর্মসংস্থান দিয়েছি। আচ্ছা। আমরা জোট সরকার এসছে, আমরা 39,000 লোকের চাকরি দিয়েছি। আমরা কর্মসংস্থান ব্যান করে বন্ধ করে রাখিনি। 39,000 লোকের চাকরি দিয়েছি সারা ভারতবর্ষ জুড়ে? না না না, ত্রিপুরাতে। ত্রিপুরাতে আমরা ত্রিপুরাতে দিয়েছি জোট সরকারের আমলে। আমরা ব্যান করে বন্ধ করে রাখিনি। শূন্যপদগুলি পূরণ করার আমরা সবসময় শূন্যপদ পূরণ করেছি। আমরা বেকারদের সাথে বঞ্চনা করিনি। আমরা বেকার পথে যে স্কিল ডেভেলপমেন্টের নামে কোটি কোটি টাকা আজকে দেখা যাচ্ছে ত্রিপুরার স্কিল ডেভেলপমেন্টের টাকা ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্টের থেকে আজকে দীনদয়াল উপাধ্যায়ের নামের সংস্থার নাম দিয়ে RSS এর নামে গুজরাট থেকে লোক এসে, আজকে দিল্লির থেকে লোক আসে, আজকে ইয়ের থেকে লোক আসে, ওয়েস্ট বেঙ্গল থেকে লোক আসছে, এসে এই সমস্ত অফিসগুলি করে আজকে কোটি কোটি টাকা ত্রিপুরা রাজ্যের থেকে এরা নিয়ে চলে যাচ্ছে স্কিল ডেভেলপমেন্টের নামে। আমি এটা আগেও বলেছি যে আজকে আমরা চাই যে এই সরকারটা একটা শ্বেতপত্র প্রকাশ করুক। আমি প্রবীর বাবুর কাছে আসবো এই সবগুলো সমস্ত বিষয় নিয়ে, কি বলবেন? কথা তো অনেক কথাই বলা যায়। প্রশান্ত বাবু বলেছেন, আমি শুনেছি উনার কথা। বলে এক কথা বলা যায় যে উনি বলেছেন কংগ্রেস ভুল প্রতিশ্রুতি, মিথ্যা প্রতিশ্রুতি দেয় না, উনি বলেছেন। কংগ্রেস জুমলাবাজি করে না। ইতিহাস কিন্তু অন্য কথা বলে। ইতিহাস বলে কংগ্রেসের ইতিহাসটাই হচ্ছে ভারতবর্ষের সরকার পরিচালনা করার যে ইতিহাস, দীর্ঘ ইতিহাস। এই দীর্ঘ ইতিহাসে ভারতবর্ষের অবস্থা কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছিল, অনেক কথাই বলা হয়েছিল। গরিবি হটাও থেকে শুরু করে অনেক কথা বলা হয়েছিল। কার্যত ভারতবর্ষটাকে অন্ধকারের দিকে ধাবিত করার চেষ্টা হয়েছিল, দুর্নীতিতে নিমজ্জিত করে দিয়েছিল। আমরা দেখেছি কংগ্রেস সরকারের সময়ই সবচাইতে বেশি কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যরা বা কংগ্রেসের তাবর নেতা বিভিন্ন কেলেঙ্কারি, সে মাটির নিচ থেকে শুরু করে মাটির উপরে, আকাশে, নানা পর্যায়ে, নানা জায়গায় বিভিন্ন ধরনের কেলেঙ্কারিতে যুক্ত হয়ে যেতে আমরা দেখেছি। কংগ্রেসের বহু নেতাকে আমরা দেখেছি যে জেলে যাওয়া আসা করতে। কিসের অভিযোগে? একটা সময় ছিল, স্বাধীনতা আন্দোলনের সময় জেল খাটাটা গৌরবের ছিল।
স্বাধীনতার পরবর্তী সময়ে কংগ্রেস শাসনকালে সেটা কংগ্রেসের নেতা মন্ত্রীরা যারা জেলে যাতায়াত করেছে তাদের বিরুদ্ধে অভিযোগটা ছিল, নানা অভিযোগের মধ্যে অন্যতম অভিযোগটা ছিল দুর্নীতিপরায়ণ। সেই দুর্নীতির অভিযোগে যেতে হয়েছিল। এক কথায় দেশটাকে অন্ধকারে নিমজ্জিত করে দিয়েছিল। অন্য দিক থেকে আমরা যদি দেখি, আমি দীর্ঘ ইতিহাস, অটল বিহারী বাজপেয়ীর সময়কার ইতিহাস এনে আমার এই স্বল্প সময়ের আলোচনা, সেই আলোচনাকে ভারাক্রান্ত করতে চাই না। আমি যদি দেখি এই মোদিজির নেতৃত্বে 14 সালে যে সরকারটা প্রতিষ্ঠিত হয়েছিল, সেই 14 সালের সরকারটা এই সময়ের মধ্যে কি কাজ করেছে, অনেক কাজ, বিস্তারিত বলতে গেলে পরে অনেক কাজ করেছে। এক কথায় অর্থনৈতিক মানদণ্ডের দিক থেকে, দেশের অর্থনৈতিক উন্নয়নের দিক থেকে যে অগ্রগতি যে সাধিত হয়েছে, এটা তো আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। 11 ইউপিএ সরকারের সময় 11 নম্বর স্থানে ছিল ভারতবর্ষের স্থানটা, 11তম স্থানে। আর এই এনডিএর সময় নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ভারতবর্ষের স্থানটা উপরের দিকে তুলতে তুলতে 6 নম্বর স্থানে চলে এসেছে আর্থিকভাবে। অন্য দিক থেকে আমরা যদি দেখি, আকাশ সে এই যে নানা পর্যায়ে, এটা পৃথিবীর মধ্যে 3টা দেশ যে ঐতিহ্যের অধিকারী ছিল, ভারতবর্ষ তাতে স্থান করে নিয়েছে। 4র্থ স্থানে ভারতবর্ষ আজকে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পেরেছে। ভারতবর্ষে এই সময়ের মধ্যে কৃষক শ্রমিকদের তাদের নানা উন্নতি সাধন করা হয়েছে। কৃষকদের সরাসরি আর্থিক সহায়তা দেওয়ার প্রশ্নে যে স্কিম সর্বশেষ চালু করেছে, এ তো ভারতবর্ষের কোটি কোটি কৃষক উপকৃত হচ্ছে সরাসরি। কিন্তু গত 5 বছরে কিন্তু একটা বৃহত্তর কৃষক আন্দোলন আমরা দেখতে পাচ্ছি। না, আন্দোলন তো হতেই পারে, আন্দোলন হওয়াটা অস্বাভাবিক কিছু না। আন্দোলনটা হতে পারে, নানা ক্ষেত্রে কৃষকদের তো সমস্যা আছে। আমরা তো বলছি কৃষকদের আয়, ভারতবর্ষের কৃষকদের যে সমস্যা, সে সমস্যা একটা অনেক গভীরে চলে গিয়েছিল। দীর্ঘদিনের যে কৃষকদের নিয়ে যে বঞ্চনা, এই বঞ্চনার ফলে অনেক গভীরে চলে গিয়েছিল। সেই জায়গায় আমরা বলছি আমাদেরকে একটু সময় দিন। 2022 সালের মধ্যে আমরা কৃষকদের অবস্থার উন্নতি করে তাদেরকে আমরা তাদের আয় আজকে যে জায়গায় 5 বছর আপনাদেরকে জনতা দিয়েছিল। আরেকটা প্রশ্ন করব, রাম মন্দিরে নিয়ে আপনারা এবারও আপনারা না, এটা বলেছেন, আগেই বলেছেন রাম মন্দির নিয়ে। রাম মন্দির নিয়ে সকলেরই জানা আছে, এটা ভারতবর্ষের হিন্দু মুসলিম সব অংশের মানুষের আবেগের সাথে জড়িত। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। ফলে এটাকে নির্বাচনের সময় উপেক্ষা করার কোনো রকম সুযোগ নেই। ফলে সেই জায়গাতে নির্বাচনী ইশতেহারের মধ্যে বিষয়টাকে রাখতে হয়েছে। কিন্তু এটা তো অনস্বীকার্য যে রাম মন্দির ইস্যুটা তো আর শুধু কোনো একটা পক্ষের হাতে নয় বা সরকারের হাতে নয়, এটা কোর্টে বিচারাধীন। আমরা সেই জায়গায় চেষ্টা করব না, আমরা প্রতিশ্রুতিবদ্ধ যে রাম মন্দির নির্মাণ। 5 বছর আগেও আপনারা না, 5 বছর আগে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে কোর্টের বিভিন্ন বিধিনিষেধের জন্য আমাদের সেই প্রতিশ্রুতি আমরা রূপায়ণ করতে পারিনি। এটা ভারতবর্ষের মানুষ মেনে নিয়েছে বলে সেটা তো 5 বছর আগে আপনাদের জানা উচিত ছিল। না, জানা উচিত ছিল। আমাদের ভারতবর্ষের মানুষের আবেগটাকে তো স্বীকার করার কোনো রকম সুযোগ ছিল না। ভারতবর্ষের মানুষের আবেগটাকে মর্যাদা দেওয়ার প্রশ্নে আমরা বলেছিলাম আমরা রাম মন্দির নির্মাণ করব। যদি ন্যূনতম সুযোগ থাকতো আমরা সেটা করতাম। কিন্তু সেই সুযোগ আমরা 5 বছরের মধ্যে কোর্টের বিচারাধীন থাকার ফলে সেই সুযোগটা আমরা পাইনি। আজকে নানা পর্যায়ে একটা উদ্যোগ চলছে, এটাকে একটা নিরপেক্ষভাবে এইটার সমস্যার সমাধান করার একটা উদ্যোগ চলছে। আমরা আশাবাদী সেটা এই উদ্যোগ ফলপ্রসূ হবে এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কোর্টের যে বাধা নিষেধগুলি আছে সেই নিষেধগুলি। ইস্তেহারে বলেছিলেন যে জম্মু কাশ্মীরকে যে বিশেষ মর্যাদা দেওয়া হয়, যে ধারা 370 নম্বর ধারাটি, সেটা আপনারা ক্ষমতায় এলে এবার বাতিল করে দেবেন, এটা কতটা যুক্তিপূর্ণ? একটা জিনিস আমি বলি যে আপনি আমাকে বলুন বা ভারতবর্ষের কোনো মানুষ কি এটা সমর্থন করে একটা দেশ 2টা বিধান, 2টা নিশান, 2 জন প্রধানমন্ত্রী? এটা কি সমর্থনযোগ্য? কিন্তু 370 ধারা বলবৎ করে কার্যত তো এটা কি 2টা বিধান, 2টা নিশান, 2টা প্রধানমন্ত্রী, কার্যত তো এটাকেই মান্যতা দেওয়া হয়েছে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা একটা বলছি যে না, ভারতবর্ষ এক, ভারতবর্ষ অভিন্ন, ভারতবর্ষের অখণ্ডতা রক্ষা করতে হবে।
সেই প্রশ্নে আমরা বলছি যে এটাতে ভারতবর্ষের মানুষের একই ধরনের সুযোগ সুবিধা সব জায়গায় থাকবে। এটা কোন ধরনের আইন হলো যে ভারতবর্ষ কাশ্মীরের জমির জন্য জমি বেচা কেনার জন্য এক ধরনের আইন, আর ভারতবর্ষের দিল্লিতে জমি বেচা কেনার জন্য এক ধরনের আইন? এটা কোন যুক্তিতে? ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যুক্তিপূর্ণভাবে আমরা এটাকে উপস্থিত করেছি। আজকে সময় এসেছে এই বিষয়টা ভারতবর্ষে নানা সমস্যার তৈরি করছে, সেই সমস্যা যাতে আর না বাড়ে সেই প্রশ্নে আমরা বিষয়টাকে রেখেছি। জিএসটি নিয়ে জিএসটির সরলীকরণ আপনারা বলছিলেন যে জিএসটির জন্য বহু গরিব মানুষ এখনো তাদের আমরা বলছি জিএসটিটা একটু প্রসেনজিৎ একটু আমাকে বলতে দিন। জিএসটিটা এটা তো সকলেই জানে, পার্লামেন্ট অধিবেশনে সকলের সম্মতিতে সব কয়টা যে সরকারি পক্ষ বিরোধী পক্ষ সকলের সম্মতিতে জিএসটি লাগু করা হয়েছিল। ফলে জিএসটি লাগু করার পর এই সময়ের মধ্যে ধাপে ধাপে এই আইনের নানা সরলীকরণ করা হয়েছে, নানা ক্ষেত্রকে জিএসটির আওতার বাইরে নিয়ে যাওয়া হয়েছে। এটা একটা নিয়মিত প্রক্রিয়া চলছে। এই প্রক্রিয়া আমরা বলছি যে এটাই শেষ নয়, যা হয়েছে তা শেষ নয়। এটাকে আরো সরলীকরণ করা, আরো নতুন নতুন আরো কি কি ক্ষেত্রকে জিএসটির আওতার বাইরে নিয়ে যাওয়া যায়, ট্যাক্সটা আরো কি করে পুনর্বিন্যাস করা যায় যাতে সব অংশের মানুষ উপকৃত হয়। ফলে সেটা আমাদের প্রচেষ্টা জারি আছে। আমরা এটাকে আগামী দিনেও আমরা সেই প্রচেষ্টা জারি রেখে এটাকে আরো সরলীকরণ করা, আরো সহজ করা। আপনারা বলছিলেন যে কৃষি ঋণ মুকুব করে সমস্ত কৃষকদের সমস্যার সমাধান হয় না, এবং এই জায়গাতে দাঁড়িয়ে আবার কংগ্রেস কৃষি ঋণ মুকুব করার কথা বলছে এবং একই সঙ্গে বলছে যে কৃষকদের যে ঋণ মেটাতে না পারলে যে অপরাধমূলক কোনো মামলা হবে না, সেখানে সিভিল মামলা করা হবে। সেটা কতটা গ্রহণযোগ্যতা থাকবে? একটা জিনিস হচ্ছে, কংগ্রেস তো তাদের ইস্তাহারে অনেক কথাই বলেছে, একটা ৭২,০০০ টাকা করে মানুষের অ্যাকাউন্টে সরাসরি চলে যাবে, এতে কত টাকার ইনভলভমেন্ট, সেই টাকার সংস্থান কি করে হবে, কোথা থেকে হবে, সেই সম্পর্কে কোনো সুনির্দিষ্ট দিশা নেই, সেই সম্পর্কে কোনো সুনির্দিষ্ট বক্তব্য নেই, এই ধরনের কথা উপস্থিত করে দিয়েছে। এক কথা হচ্ছে একটা অবিশ্বাস্য রকমের ইস্তেহার কংগ্রেস মানুষের সামনে উপস্থিত করেছে, যার কোনো বাস্তবচ্যুত ভিত্তি, যার কোনো 15 লক্ষ টাকার মতো না তো এটা 15 লক্ষ টাকা ভুল ব্যাখ্যা করবেন না প্রশান্তবাবু। আমরা যেটা বলেছিলাম আজও সেটা বলছি, আমরা যে 15 লক্ষ টাকা করে আমরা সরাসরি মানুষের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকিয়ে দেব, এই কথা আমাদের দল কোনোদিন বলেনি। আমাদের দল বলেছিল যে যদি ভারতবর্ষের একটা অংশের মানুষের যে কালো টাকা, যেই টাকা বিদেশের বিভিন্ন ব্যাংকে গচ্ছিত আছে, বিশেষ করে সুইজারল্যান্ডের ব্যাংকে গচ্ছিত আছে, সেই টাকা যদি উদ্ধার করা যায় তাহলে টাকাটা ভারতবর্ষের প্রতিটা নাগরিকের অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে ঢুকলে পরে যে পরিমাণ হবে সেই পরিমাণ টাকা সেখানে গচ্ছিত আছে, এটা উদ্ধার করলে পরে ভারতবর্ষের মানুষকে দেওয়া যায়। কিন্তু সেটা উদ্ধার করার জন্য, এটাও ঘটনা, সেটা উদ্ধার করার জন্য নানা প্রক্রিয়া আমরা 14 সালের পর থেকেই নানা প্রক্রিয়া জারি রেখেছিলাম। অনেকটা অগ্রসর হয়েছে, আরো অগ্রসর হতে হবে। এই টাকা উদ্ধার করা এটা আমাদের প্রতিশ্রুতি। আমরা আশা করি সেই টাকা নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যে সরকার আবার তৈরি হবে, সেই সরকার সেই টাকা উদ্ধারে সক্রিয় ভূমিকা প্রতিপালন করবে। ফলে সেই জায়গায় এটা যে আপনাদের দৃষ্টিতে ৭২,০০০ টাকা সেরকম হতে পারে না, এটা হবেই, এর কোনো বাস্তবচ্যুত কোনো ভিত্তি নেই। ফলে সেই জায়গাতে প্রবীর বাবুর এই প্রশ্নটা যদি আমি আপনার কাছে করি, যে কথাটা আপনারা বলছিলেন যে ৭২,০০০ টাকা করে প্রত্যেকের অ্যাকাউন্টে চলে যাবে, সেখানে এই যে ৩,৬০,০০০ কোটি টাকা, সেই টাকাটার মানে যোগানটা কোত্থেকে হবে প্রশান্ত বাবু? দেখুন, আমি ৩,৬০,০০০ কোটি আমি এটার উত্তর দিচ্ছি। তবে এই প্রোগ্রামটা তো মানুষ দেখছে, সদ্য প্রবীর দা যে কথাগুলি বলেছে এই কথাগুলির উত্তর কিন্তু আমার দিতে হবে, আর নাহলে এটা টকশোর যে আলোচনা এটা ফলপ্রসূ হবে না। হ্যাঁ, এটা আমার উত্তরটা দিতে হবে একটা একটা করে। আমার মনে হয় বয়সের কারণে প্রবীর দার বোধহয় স্মৃতিস্খলন হয়েছে। দেশের ডেভেলপমেন্টে অন্ধকারে দেশটাকে ফেলে দিয়েছে। উনি যে কথা বলেছেন ওনার হয়তো ওইগুলো স্মৃতিতে নেই,
ভারতবর্ষ যখন স্বাধীন হয় এই ভারতবর্ষে একটা সুই তৈরি হতো না, এটার সাক্ষী দেশের কোটি কোটি মানুষ। এই ভারতবর্ষ 3 দিকে সমুদ্র থাকা সত্ত্বেও ভারতবর্ষের লবণটা বিদেশ থেকে আসতো। ডান্ডি অভিযান আমরা করেছি কংগ্রেস। হ্যাঁ, আজকে ভারতবর্ষে জামা কাপড় তৈরি হতো না, ভারতবর্ষ বিদেশের উপরে নির্ভর করতো। হাজার হাজার মানুষ দুর্ভিক্ষে মারা গেছে, খাদ্যে স্বয়ং সম্পূর্ণ এই দেশ ছিল না, বিদেশের উপরে নির্ভরশীল ছিল। আর সেই দেশটাকে কংগ্রেস সরকার, কংগ্রেস ক্ষমতায় আসার পর, কংগ্রেস শাসন করার পর, আমি ডিস্টার্ব করিনি। আজ সেই দেশটাকে আজকে ভারতবর্ষ আজকে রেল ইঞ্জিন বিক্রি করে, রেলগাড়ি বিদেশে বিক্রি করে, আজকে স্যাটেলাইট বিক্রি করে, প্রযুক্তি বিক্রি করে, গাড়ি বিক্রি করে, গাড়ি বিক্রি করে, এটা কংগ্রেস দল করে দেখিয়েছে। কংগ্রেস দল ভারতবর্ষের সেই জায়গাটা আজকে দুর্ভিক্ষে ভারতবর্ষ মারা যায় না, আজকে খাদ্যের অভাব হয় না। আজকে পৃথিবীর যে কোনো জায়গায় ডিজাস্টার যখন হয়, যে কোনো জায়গায় ডিজাস্টার যখন হয়, আপনারা কিছুদিন আগে দেখেছেন নেপালে সবার প্রথম ভারতবর্ষ খাওয়া দাওয়া সমস্ত কিছু নিয়ে, ওইখানে ত্রাণ সামগ্রী নিয়ে ভারতবর্ষ গিয়ে ছুটে গেছে। পৃথিবীর যে কোনো জায়গায় আজকে ভারতবর্ষের খাদ্যশস্য এক সময় বিনষ্ট করে ফেলতে হয়, আজকে কিন্তু সেই জায়গায় একটা সময় মানুষ গাছের ছাল পরতো, এখন মানুষ কাপড় পরে। না 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 না, এটা কংগ্রেসের এটা প্রচেষ্টা, কংগ্রেস দেশের জন্য করেছে, অন্ধকারে দেশটাকে ফেলে দিনি। আজকে প্রবীর দা যেটা বলছে যে 11 নম্বরে ছিল, 11 নম্বরে তুলে এনেছে কংগ্রেস, এটা প্রচেষ্টা ছিল। এখন যে বন্ধ, উনি যেটা বলছে অন্ধকারে, এটা মিথ্যা কথা, মিথ্যা কথা। দেশ ডেভেলপমেন্ট হয়েছে, দেশকে এগিয়ে নিয়ে গেছে। এই ত্রিপুরা রাজ্যে উনিও দেখেছেন, ছোটবেলা থেকে উনিও দেখেছেন, আমরাও দেখেছি। আমি বলতে চাই 370 ধারা নিয়ে যেটা উনি বললেন, উনি যে কথাটা বলছেন এটা বাস্তবে সত্য নয়। এটা সার্কামস্ট্যান্সেস ডিমান্ড করে। জম্মু ভারতবর্ষে কোথাও আছে এরকম যে রাজধানী 2 জায়গায়, 6 মাস থাকে জম্মুতে, 6 মাস থাকে শ্রীনগরে? কেন এটা কেন হচ্ছে? এটা সার্কামস্ট্যান্স ডিমান্ড করে। এই প্রবীর দাকে আমি এই ধারাটার কথাই বলছি। এই প্রবীর দাকে যেটা বলছে ভারতবর্ষে এক আইন থাকবে, এক ইয়ে থাকবে, এক কথাই চলবে, এক রকম সব মানুষের হবে। আর এই প্রবীর দাকে আমি দেখেছি আমার জীবনে, আমি অনেক ছোট ওনার থেকে, কিন্তু আমরা দেখেছি এই রাস্তায় রাস্তায় চিল্লাতে যে এডিসি রাতে অধিক ক্ষমতা দিতে হবে, ইনকালাব জিন্দাবাদ, অধিক ক্ষমতা দিতে হবে, অধিক ক্ষমতা দিতে হবে, হ্যাঁ, এই যে 6 শিডিউল দিতে হবে, অমুক করতে হবে, তমুক করতে হবে, করেছে। কেন? যে এখানে এই স্টেটে একরকম, আমাদের ত্রিপুরা রাজ্যে একটা, তার ভিতরে আবার ওদের জন্য আরেকটা বিশেষ ক্ষমতা দিতে হবে 6 শিডিউলের মাধ্যমে। এটা সার্কামস্ট্যান্সেস ডিমান্ড করে। আমরা জম্মু কাশ্মীরের যে যখন এটা ছিল দিয়েছে, আগামী দিনে কি হবে সেটা আমাদেরও ডিমান্ড, যে হ্যাঁ একরকম হতে হবে, একই রকম হতে হবে ভারতবর্ষ, সেটা চায়। কিন্তু কখনো কখনো সেটা দিতে হয় না। আরেকটা কথা, দুর্নীতি। না দুর্নীতির প্রশ্নে যাবো, তার আগে এই জিনিসটা আমি আগে ক্লিয়ার করতে চাই যে যেখানে বিজেপির ইস্তাহারে বলা হচ্ছে জিরো টলারেন্স নীতি সেখানে তারা দেবে, সেখানে টেরোরিজমের ক্ষেত্রে, এবং আপনারা বলছেন যে 124A অ্যাক্ট, যেটা দেশদ্রোহিতার বিরুদ্ধে, যদি কোনো দেশের বিরুদ্ধে যদি কেউ কিছু বলে তখন এই আইনের দ্বারা তাদেরকে ইয়ে করা হবে, শাস্তি দেওয়া হবে। কিন্তু আপনারা ক্ষমতায় এলে এই আইনটি ভেঙে দেবেন, সেখানে আপনার এটা হলো কি, স্বল্প জ্ঞান হলে মানুষ এইরকম কথা বলে। এই যে টেরোরিজমের যে ইয়েটা, চ্যাপ্টার 6-এ গিয়ে দেখবেন এখানে একটা সেকশন নয়, চ্যাপ্টার 6-এ না হলো আইপিসি ইন্ডিয়ান পেনাল কোডের চ্যাপ্টার 6টা সম্পূর্ণটা হলো টেরোরিজমের ধারা আছে।
এটা এটা এখানে 10-12টা ধারা আছে, 10টা-12টা ধারা আছে। আমি রাষ্ট্রের বিরুদ্ধে আন্দোলন করলে কি হবে, আমি রাষ্ট্রের বিরুদ্ধে যদি আমি যদি অস্ত্র নিয়ে কোনো কিছু করি এটা কি হবে, আমি যদি মানুষকে উস্কানি দিই রাষ্ট্রের বিরুদ্ধে যে স্লোগান তুলি সেটা কি হবে। প্রত্যেকটার জন্য একটা একটা করে 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 ওই চ্যাপ্টার 6-এ 13-14টা আছে, অনেকগুলি সেকশন এখানে আছে, একটা সেকশন নয়। তো এখানে কংগ্রেস কেবলমাত্র বলেছে টেরোরিজমের জন্য শাস্তির জন্য সেকশন একটা নয়, সেখানে অনেকগুলি সেকশন, চ্যাপ্টার 6 অফ দ্য আইপিসি। এখন কংগ্রেস প্রতিশ্রুতি কি দিয়েছে? কংগ্রেস প্রতিশ্রুতি দিয়েছে 124A, অনলি ওয়ান সেকশন, অনলি ওয়ান সেকশন। যেই সেকশনটা কি হচ্ছে এটা লক্ষ্য করেছি, আমরা সবাই লক্ষ্য করেছি, এটাকে যে কোনো রকম ভাবে প্রভাবিত করে এটা অপপ্রয়োগ করা হয়। কেবলমাত্র ওই সেকশনটাকে আমরা বাদ দিতে চাইছি, নট ওই চ্যাপ্টারে অনেকগুলি আছে। আমি যদি আইপিসিটা এখানে আমার কাছে থাকতো আমি আপনাকে ক্লিয়ার করে দিতাম। দর্শক বন্ধুরা শুনছেন, দর্শক বন্ধুরা দেখবেন আইপিসির চ্যাপ্টার 6 নির্দিষ্ট 124A একটা কেন বাদ করা? না, আমি শেষ প্রশ্ন এটাই শুনতে চাই। 124 আপনি একটা 124 বললে হবে না তো, আচ্ছা। সেকশন 124 এটা তো অ্যালোন 124 নয়। আচ্ছা, টেরোরিজমের জন্য এই চ্যাপ্টার 6-এ পর 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 14-15টা ধারা আছে। এটা রাষ্ট্রের বিরুদ্ধে একটা স্লোগান বা একটা দেশদ্রোহিতা মানে কি? এই কথাটার কথা, এই দেশদ্রোহিতার জন্য অনেকগুলি চ্যাপ্টার আছে এখানে, একটা একটা করে যদি বলি এখানে 14 নির্দিষ্ট জিনিসটা শুনতে চাই। হ্যাঁ, নির্দিষ্ট জিনিসটা হলো এটা যে দেশদ্রোহিতা, এই যে সেকশনটা, এই সেকশনটার অপব্যবহার হচ্ছে। আদার সেকশন আর দেয়া, অন্যান্য সেকশনগুলি সেখানে সেটাই আছে। জানতে চাইছিলাম। প্রবীর বাবু কি বলবেন? না আমি যেটা বলতে চাই আর কি, এই ক্ষেত্রে প্রথম প্রশ্ন হচ্ছে, আমি আইনজ্ঞ নই, প্রশান্তবাবু আইন নিয়ে পড়াশোনা করেছেন, আইনের সাথে আইন ব্যবসার সাথে যুক্ত, ফলে উনি আইনি ব্যাখ্যা কি দিয়েছেন উনি বলতে পারবেন ভালো। আমি যেটা সাদামাটায় যেটা বুঝি, সাধারণ মানুষ যেটা বুঝেছে সেটা হচ্ছে, আমরা বিজেপি আমরা বলেছি আমরা জিরো টলারেন্স, অর্থাৎ আমরা কোনো মতেই দেশদ্রোহী কার্যকলাপকে আমরা বরদাস্ত করব না। এটা আমরা দৃঢ়তার সাথে আমরা বলেছি, আমরা এটাকে আরো শক্তিশালী করব যাতে কেউ দেশদ্রোহী কার্যকলাপ করতে না পারে। আমরা সেই জায়গায় একটু প্রসাদ বাবু, আমরা সেই জায়গায় ছোট্ট করেই বলছি, কংগ্রেস যেটা বলেছে সেটা আইনের ব্যাখ্যায় কি আছে জানি না, কিন্তু ওরা ব্যাপারটাকে যেভাবে উপস্থিত করেছে সেইভাবে হচ্ছে দেশদ্রোহী অভিযোগটা আর সেই অভিযোগে আর কাউকে সাব্যস্ত করা যাবে না, ওরা যদি সরকারে আসে সেটাই ওমিট করে দেবে। এটাই ভারতবর্ষের মানুষ বুঝেছে। আমার প্রশ্ন এটাই, আমি একটা কথা ক্লিয়ার করে দিতে চাই, মানুষের কাছে, রাজ্যের মানুষের কাছে আমি চ্যালেঞ্জ করে বলছি, যে কোনো মানুষ আমাকে প্রশ্ন করতে পারেন, যে কোনো মানুষ আমাকে জিজ্ঞেস করতে পারেন। আমি আজকে এটা ফেলে এসেছি সেকশনটা, এবং আমি ওই কাগজও ফেলে এসেছি। এটা রিকমেন্ডেড বাই ল কমিশন অফ ইন্ডিয়া, সেকশন 124A। ইট ইজ রিকমেন্ডেড বাই ল কমিশন অফ ইন্ডিয়া যে এটাকে ডিলিট করার জন্য, এবং এটা ব্যাখ্যাটা কিন্তু দেয়নি তাদের কেন্দ্রীয় নেতৃত্ব যেভাবে দিয়েছে ব্যাখ্যাটা, ভারতবর্ষে দেশ বিরোধী আইন যেটা ভারতবর্ষে লাগু করা আছে, দেশদ্রোহিতা আইন, সেই আইনের অপপ্রয়োগ হচ্ছে। ফলে আইনের অপপ্রয়োগ যাতে না হয় আর না করতে পারে তার জন্য তারা আমি একটা কথা আমি দাদাকে বলবো, আমি প্রবীর দাকে বলবো যে আপনি আইপিসির ইন্ডিয়ান পেনাল কোড, আইপিসির আপনি চ্যাপ্টার 6টা আপনাকে দেখে নেবেন।
আজকে চ্যাপ্টার আমাদের 6টা দেখে একেবারেই নেবেন শেষ পর্যায়ে চলে এসেছি। আর এক আশা সেকেন্ড করছি- এক না, সেকেন্ড একেবারেই শেষ করে সময় দেওয়া দিচ্ছি যাচ্ছে না। যে একেবারেই এটা শেষ ল পর্যায়ে কমিশন অফ চলে ইন্ডিয়া ল সেটাই, কমিশন অফ সেটাই ইন্ডিয়া জনতা রিকমেন্ড দেখে করেছে নেবে। কারণ কোর্ট আমরা যেটা বলেছে দেখেছি, 120 ভোট রাহুল থাকার গান্ধী দরকার সেদিন নেই। ইস্তেহারের সময় যেভাবে ইস্তেহারটা প্রকাশ করেছেন সেখানে হয়তো এত রকম ভাবে ডিক্লেয়ার এত রকম ভাবে তিনি ডিসক্রাইব করেননি। সেটা আমাদের ভিডিওতে হয়তোবা যারাই দেখেছেন এই ইস্তেহারটা তারা হয়তোবা সেই রকম ভাবে বুঝতে পারেননি। আজকের মতো দক্ষ যুক্তি গল্প আমরা যে আলোচনাটা করছিলাম আজকের এই দক্ষ যুক্তি গল্পে যে কেন ভোট দেব, কাকে ভোট দেব, কিসের যুক্তিতে ভোট দেব, সেখানে বিভিন্ন আমরা ইস্তেহার দেখেছি। সেই ইস্তেহারগুলোকে নিয়ে আমরা এই যুক্তির সঙ্গে ঢোকানোর চেষ্টা করেছি এবং আজকে এটাও দেখেছি যে কিছু ভোটার ক্ষেপে আছেন যে তারা তাদের সঙ্গে যদি মুখ্যমন্ত্রী দেখা না করেন বা সেই নেতারা কোনো নেতা সেখানে দেখা না করেন তাহলে তারা ভোটে অংশগ্রহণ করবে না। এই ধরনের কিছু ব্যাপার রয়েছে যা অনেকেই ক্ষুব্ধ হয়ে সেখান থেকে ভোট বয়কট করছে। আজকের মতো দক্ষ যুক্তি গল্প আমাকে এখানেই শেষ করতে হচ্ছে। সঙ্গে থাকবেন। শুভরাত্রি। সব উত্তর দিতে বললাম